আমরা নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করছি। এই অধ্যায়ে একটি ক্লাস আমাদের আগের দিন হয়েছে, অর্থাৎ রুশ বিপ্লবের কারণ বা বলশেভিক বিপ্লবের কারণ। আমরা এই বলশেভিক বিপ্লবের কারণ পড়েছি আগের ক্লাসে। আজকের ক্লাসে যেটা আমরা আলোচনা করব তা হলো বলশেভিক বিপ্লবের প্রভাব বা এই বিপ্লবের ফলাফল। একটি কথা তোমরা মনে রাখবে, ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে যে ফরাসি বিপ্লব সূচনা হয়েছিল ফরাসি দেশে, তার ঢেউ যেমন সমগ্র পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল, একইভাবে 1917 বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লব সমগ্র পৃথিবীকে আলোড়িত করে তুলেছিল। এই বলশেভিক বিপ্লবের প্রভাব বা ফলাফল আমরা আজকে আলোচনা করব। এই বলশেভিক বিপ্লবের প্রভাব বা ফলাফল আলোচনা করতে গিয়ে আমরা যে দুটো শব্দ বারবার উচ্চারণ করব তা হলো ধনতন্ত্রবাদ এবং সমাজতন্ত্রবাদ। আবার বলি, রাশিয়ার ইতিহাস পড়তে গিয়ে, বলশেভিক বিপ্লব পড়তে গিয়ে বা সমাজতন্ত্রবাদ, কল্পনাশ্রী সমাজতন্ত্রবাদ, এসব নিয়ে একটি নতুন থিওরি, নতুন মতবাদ তৈরি হলো, যা হলো ধনতন্ত্রবাদ এবং সমাজতন্ত্রবাদ। এটা আমাদের একটু জানতে হবে, নাহলে কিন্তু ফরাসি বিপ্লবের প্রভাব, রুশ বিপ্লবের প্রভাব আমরা কিন্তু ভালো বুঝতে পারবো না। তাহলে এই যে ধনতন্ত্রবাদ, যে কথাটা আমি বারবার একাধিকবার বলে ফেললাম, ধনতন্ত্রবাদ কাকে বলে, কীভাবে উৎপত্তি হলো, আমরা একটু দেখে নিই। ধনতন্ত্রবাদ উৎপত্তি হলো কিভাবে? না, ইউরোপে শিল্প বিপ্লবের ফলে আধুনিক ধনতন্ত্রবাদের উৎপত্তি হয়। তোমরা জানো 1760 থেকে 80 খ্রিস্টাব্দ নাগাদ শিল্প বিপ্লবের শুরু হলেও 1815 খ্রিস্টাব্দের পর থেকে তা দ্রুত বিকাশ ঘটে। ফ্রান্স ও জার্মানি প্রভৃতি দেশে ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে শিল্প বিপ্লবের দ্রুত বিকাশ লক্ষ্য করা যায়। শিল্প বিপ্লবের ফলে যে বিরাট মূলধনের বা সম্পদের সৃষ্টি হয়, তা মুষ্টিমেয় মালিক শ্রেণীর হাতে থাকার ফলে ধনতন্ত্রের উৎপত্তি। আমরা শিল্প বিপ্লবের চতুর্থ অধ্যায় পড়েছি, দেখবে সেখানে শিল্প উৎপাদন কারখানাগুলিতে কেন্দ্রীভূত হয়। আগের যে চিরাচরিত কুটির শিল্প ছিল, হস্তশিল্প ছিল, সেগুলো ধ্বংস হয় এবং যাদের হাতে মূলধন ছিল, কারখানায় স্থাপন করে উৎপাদিত শিল্পদ্রব্যের মুনাফায় তারা আরও ফুলে ফেঁপে ওঠে। এইভাবে তৈরি হয় এক নতুন পুঁজিবাদী শ্রেণীর। এই শ্রেণীর শিল্পদ্রব্যের মূলধন এবং উদ্যোগ লাভ করে শিল্পদ্রব্য উৎপাদন করে এবং তার বিপণন বা বিক্রি দ্বারা প্রচুর মুনাফা অর্জন করতে থাকে। এইভাবে ইউরোপে শুরু হলো ধনতন্ত্রবাদ। তাহলে সমাজতন্ত্রবাদ কাকে বলবো? সমাজতন্ত্রবাদ উৎপত্তি কিভাবে হলো? তোমরা জানো, কারখানা ব্যবস্থা শুরু হওয়ার পর মালিকের লভ্যাংশ দিয়ে আরো নতুন নতুন কারখানায় স্থাপন করে উৎপাদন ব্যবস্থাটাকে উৎসাহিত করা হয়। কিন্তু যে শ্রমিক তার কায়িক পরিশ্রম দিয়ে উৎপাদন ব্যবস্থাকে সচল করে রেখেছিল, তারা কিন্তু প্রদীপের উল্টো দিকে, অর্থাৎ অন্ধকারই রয়ে গেল। কারণ শ্রমিকেরা শ্রম বিক্রি করে নামমাত্র মজুরিতে কাজ করতে বাধ্য হয়। শ্রমিক পরিবারগুলি অনাহার, অর্থাহারে পশুর মতো জীবনযাপন করে। এমনকি শ্রমিক বস্তিগুলির অন্ধকর্মায় পরিবেশ, শ্রমিক পরিবারগুলোর নানা রকম রোগ, বিনা চিকিৎসায় মৃত্যু, অশিক্ষা ও নৈতিক অধঃপতন ঘটতে থাকে। এই পরিস্থিতিতে এক শ্রেণীর চিন্তাবিদ সম্পদের উৎপাদন এবং সমাজের অধিকার সম্পর্কে গভীর চিন্তা করেন। এর ফলে সমাজতন্ত্রবাদ নামক এক ভাবধারার উদ্ভব হয়।
অষ্টাদশ শতকে যেমন ফরাসি দার্শনিক রুশো রাষ্ট্রের উৎপত্তি তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে জনগণের সার্বভৌমত্বের রূপ দেন, তেমনি সমাজতান্ত্রিক চিন্তাবিদরা সম্পদের উৎপত্তি এবং তাদের সমাজের অধিকার সম্পর্কে গবেষণা করে সমাজতন্ত্রবাদের সৃষ্টি করেন। তোমরা দেখেছ যে ইউটোপীয় সমাজতন্ত্রবাদ বা আদি সমাজতন্ত্রবাদ বা কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রবাদ এবং পরবর্তীতে মার্ক্সবাদের উত্থানের ফলে বিজ্ঞানসম্মত সমাজতান্ত্রিক চিন্তাভাবনা, অর্থাৎ যেখানে মালিক বলে কেউ থাকবে না, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকবে সমস্ত উৎপাদন ব্যবস্থা এবং কলকারখানায় উৎপাদিত সামগ্রীর লভ্যাংশের একটি অংশ অবশ্যই শ্রমিকরা পাবে এবং কমিউন বা দল তৈরি করে সেই কোম্পানি বা কারখানাগুলোকে উৎপাদন ব্যবস্থাকে সচল রাখা হবে। সেখানে শ্রমিক মালিক বলে কোনো চিন্তাভাবনা থাকবে না, অর্থাৎ কৃষক, কৃষি শ্রমিক, কলকারখানার শ্রমিক প্রত্যেকেই এই উৎপাদন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়াবে। সমাজের একটা নতুন আদর্শ স্থাপনের কথা বলা হচ্ছে, যেটাকে বলছে সর্বহারা। তো সর্বহারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা হলো বা প্রতিষ্ঠার চেষ্টা করা হলো। এই হলো আমাদের সমাজতন্ত্র এবং ধনতন্ত্রবাদের উত্থানের প্রেক্ষাপট। আমরা এবারে আজকের যে বিষয়টা, অর্থাৎ বলশেভিক বিপ্লবের প্রভাব, সে সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? বলশেভিক বিপ্লবের অর্থাৎ বলশেভিক বিপ্লবের প্রভাবকে আমি একটু আগেই বলেছি, শুধু রাশিয়া নয়, সমগ্র ইউরোপে, এমনকি ভারতবর্ষেও বলশেভিক বিপ্লবের প্রভাব পড়েছিল। তো এই বিপ্লবের ফলে যে ঘটনাটা ঘটল, যে এই বিপ্লবের প্রভাবগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে নিই। রাজনৈতিক প্রভাব, সামাজিক, অর্থনৈতিক, তিনটে ভাগে, অর্থাৎ অর্থনীতি, সামাজিক এবং রাজনীতি, এই তিনটি ভাগে বিভক্ত করে আমরা রুশ বিপ্লবের প্রভাব বা ফলাফল আলোচনা করব। আমরা পরবর্তী অডিওতে বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লবের প্রভাব নিয়ে যে ক্ষেত্রে এই বিপ্লব প্রভাব বিস্তার করেছিল সেগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি, একটা রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক। আমরা এক একটা বিষয় নিয়ে আমরা এবার আলোচনা করি। বলশেভিক বিপ্লবের রাজনৈতিক প্রভাব। তোমরা জানো যে এই বিপ্লবের ফলে জারের স্বৈরতন্ত্র, অভিজাত বর্গের বিশেষ অধিকার ও গির্জার প্রাধান্য লোপ করে রাশিয়ায় এক সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠিত হয় এবং রাশিয়ার নামকরণ করা হয় ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, ইউএসএসআর। দ্বিতীয়ত, রাশিয়া এক নতুন ধরনের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার পত্তন করা হয় এবং যেখানে শ্রমিক, কৃষক প্রভৃতি মেহনতি মানুষের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় সর্বহারা সরকার এবং বিশ্ব রাজনীতিতে মার্ক্সবাদী দর্শনের প্রথম যথার্থ প্রয়োগ লক্ষ্য করা যায় রুশ বিপ্লবের পরবর্তী অধ্যায়ে। রাশিয়ার বাইরে কিভাবে রাজনৈতিক পরিবর্তন এনেছিল? এই নভেম্বর বিপ্লব বা বলশেভিক বিপ্লবের ধাক্কায় জার্মানির হোয়েনজোলার্ন রাজবংশ এবং অস্ট্রিয়ার হ্যাবসবার্গ রাজবংশের পতন ঘটে। তোমরা জানো, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল। জার্মানির এই পরাজয়ের ফলে শ্রমিক বিক্ষোভে জার্মানি উত্তাল হয়ে ওঠে এবং বলশেভিক আদর্শের সঙ্গে পরিচিত যুদ্ধ ফেরত জার্মান সৈন্যরাও দেশে রুশ বিপ্লবের কথা বলতে থাকে, অর্থাৎ রুশ বিপ্লবের প্রভাব কিন্তু জার্মানির মধ্যেও ছড়িয়ে পড়ল। এছাড়া কি এই বিপ্লব অর্থাৎ রুশ বিপ্লবের ফলে উপনিবেশ বিরোধী জাতীয় মুক্তি সংগ্রাম এবং এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে জাতীয়তাবাদী আন্দোলন জোরদার হয়ে ওঠে। আমরা চীনে দেখব, তুরস্কের কামাল পাশাকে দেখব,
এবং এরা এই জাতীয় মুক্তিযুদ্ধে রুশ সাহায্য লাভ করেছিল এবং ভারতীয় বিপ্লবীদের উপর রুশ বিপ্লবের প্রভাব পড়েছিল ব্যাপক। বিশ্বব্যাপী এই আন্দোলনের ফলে এবং তার সংহতি স্থাপনের উদ্দেশ্যে 1919 খ্রিস্টাব্দে লেনিনের নেতৃত্বে মস্কোতে তৃতীয় আন্তর্জাতিক বা থার্ড ইন্টারন্যাশনাল বা কমিন্টার্ন প্রতিষ্ঠিত হয়। আমরা জানি একজন ভারতীয় বিপ্লবীর কথা, এম.এন. রায়, মানবেন্দ্রনাথ রায়, ইনিও কিন্তু ছিলেন রুশ বিপ্লবের প্রভাবে প্রভাবিত এবং ভারতবর্ষের জাতীয় আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এম.এন. রায়, যিনি। এরপর আছে সামাজিক। রুশ বিপ্লবের সামাজিক প্রভাব কী ছিল না, সামাজিক ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন ঘটল রুশ বিপ্লবের মাধ্যমে। কি হলো যে আমরা আগের বার অর্থাৎ রুশ বিপ্লবের কারণ পড়তে গিয়ে দেখেছি অরুশ প্রজাগণ অর্থাৎ রাশিয়ায় যে সমস্ত বহিরাগত দেশের জনগণ বসবাস করতেন তাদের উপর রুশীকরণ নীতি আরোপ করা হয়, অর্থাৎ তাদের রুশ দেশের আচার ব্যবহার, কৃষ্টি, কালচার প্রভৃতির প্রতি আকৃষ্ট বা বাধ্যতামূলক স্বীকারোক্তি আদায় করা হয়। কিন্তু এখানে এই বলশেভিক বিপ্লবের ফলেই রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত অরুশ জাতিগুলিকে সমমর্যাদা ও সমান অধিকার দিয়ে রুশ জীবনের অর্থাৎ রাশিয়ার জীবনের সঙ্গে অঙ্গীভূত করা হয় এবং রাশিয়ায় প্রতিষ্ঠিত হলো সমাজতন্ত্র। আমি আলোচনা শুরুতেই সমাজতন্ত্র বলেছি, ধনতন্ত্র বলেছি। এই সমাজতন্ত্রের ধারণাটা দেখো এখান থেকেই উৎপত্তি। ইউরোপে প্রতিষ্ঠিত ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে সমাজতন্ত্র চ্যালেঞ্জ জানায়। তাহলে এখানে দুটো নীতির একটা সংঘাত, একটা হলো ধনতন্ত্র, আরেকটা হলো সমাজতন্ত্র। সমাজতন্ত্র ছিল ধনতন্ত্রের ঠিক বিপরীত ক্রিয়া বা বিপরীতপন্থী। বিশ্ব রাজনীতিতে পুঁজিপতি এবং সামন্ততান্ত্রিক দুটি গোষ্ঠী বিভক্ত হয়ে পড়ে এবং রুশ বিপ্লব হলো ধনতন্ত্র বিরোধী বিপ্লবের অগ্রদূত। চীন, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ প্রভৃতি দেশে এই আন্দোলনের অর্থাৎ সাম্যবাদী ভাবধারা ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে। দেখলাম ইউরোপে, শুধু ইউরোপ নয় সমগ্র পৃথিবীতে ধনতন্ত্রবাদ অর্থাৎ কায়েমি পুঁজিবাদীর বিরুদ্ধে সবথেকে বড় চ্যালেঞ্জ বা প্রতিবাদ হয়ে দাঁড়িয়েছিল এই সমাজতান্ত্রিক আদর্শ, যা শুরু হয়েছিল রাশিয়াতে এবং ক্রমশ সমগ্র পৃথিবীতেই ছড়িয়ে পড়েছিল। এবং এই ধনতান্ত্রিক দেশ শ্রমিক কল্যাণমূলক আইন প্রবর্তন করতে বাধ্য হয় এই সমাজতান্ত্রিক ভাবধারা বা আদর্শ উদ্ভবের ফলে। এছাড়া কি সাম্যবাদের গতিরোধ করার জন্য বেশ কিছু দেশ ফ্যাসিবাদের প্রতি আপোষমূলক মনোভাব গ্রহণ করে। এই কারণে বলা হয় যে 1930 দশকের ফ্যাসিবাদের প্রসার হলো রুশ বিপ্লবের পরোক্ষ ফল। অর্থাৎ ফ্যাসিবাদ ছিল চরম ধনতান্ত্রিক মতবাদ, অর্থাৎ রুশ বিপ্লব প্রসূত ভাবধারা সম্পূর্ণ বিপরীতপন্থী। এরপর অর্থনৈতিক। আমরা জানি যে সমগ্র বিশ্বে রাশিয়াই প্রথম একটি রাষ্ট্র যা প্রথম সাম্যবাদী রাষ্ট্র নামে প্রতিষ্ঠিত। এখানে ব্যক্তিগত মালিকানা ও ব্যক্তিগত মুনাফার নীতি পরিত্যক্ত হয় এবং প্রাকৃতিক সম্পদ ও উৎপাদনের উপাদানগুলির উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। উৎপাদন এবং বন্টন ব্যবস্থা সম্পূর্ণভাবে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন হয়। কোনো ক্ষতিপূরণ না দিয়েই জমিদারদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে কৃষকদের মধ্যে বন্টন করা হয় এবং কলকারখানাগুলি রাষ্ট্রায়ত্ত করে সেগুলি পরিচালনার ভার দেওয়া হয় শ্রমিকদের ওপর। এইভাবে রাশিয়ায় এক নতুন ধরনের শাসন, সামাজিক এবং অর্থনৈতিক বিধি ব্যবস্থা প্রবর্তিত হয় রুশ বিপ্লবের মাধ্যমে। তাহলে রুশ বিপ্লবের প্রভাব আমরা আলোচনা করলাম। আমরা বাকি অংশ আমরা এরপরে আলোচনা করব। এই চ্যাপ্টার আর যেগুলো আছে, যেমন ধরো এনইপি, নিউ ইকোনমিক পলিসি, এপিল থিসিস, এইগুলো আমাদের আলোচ্য বিষয়, সেগুলো আমি তোমাদের একটু পরে আলোচনা করছি।